আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যথারীতি আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও তাই আল্লাহর রহমতে। আজকে ভয়েস চেঞ্জের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস বলতে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করবে তাই আলোচনা করব। এই জন্য আমাকে আগের বিষয়গুলো জানতে হবে, যেগুলো আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য যে নিয়মগুলো ছিল সেগুলো। সাবজেক্ট, অবজেক্ট, মূল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কোন টেন্সে হলে কোন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, যেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেহেতু ওগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, এগুলো জাস্ট আগের মতো করে তোমরা জেনে নিবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আসলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেটা বোঝার জন্য আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দাঁড় করিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুভাগে ব্যবহৃত হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। আজকে আমি জাস্ট অক্সিলিয়ারি দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয় সেটার কেমনে প্যাসিভ করবে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে ডাব্লিউএস কোয়েশ্চন নিয়ে ওটা নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লাহ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে গেলে আমাকে প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে হবে। আমরা জানি আমরা যখন ভয়েস সেন্টেন্সকে চেঞ্জ করি তখন সেটা দুভাবে হয়, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা কনভার্সন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা সেন্টেন্সটা হ্যাঁ বোধক থাকলে না বোধকে নিয়ে যাই, হ্যাঁ বোধক থাকলে হ্যাঁ বোধকে থাকে, তবে অর্থ ঠিক থাকবে, গঠনগতভাবে পরিবর্তন হবে। যেমন যদি বলি ইজ এ গুড বয়, এটাকে যদি আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দিকে চিন্তা করি তখন অর্থ ঠিক থাকবে, গঠন চেঞ্জ হয়ে যাবে। তখন হবে কি ইজ জেন্ট হি এ ব্যাড স্টুডেন্ট, ব্যাড বয়, সে কি একজন খারাপ ছেলে? না, সে হচ্ছে ইজ এ গুড বয়। অর্থাৎ এখানে একটা নটের ব্যবহার আছে, পরবর্তী অ্যাডজেক্টিভের বিপরীতের বিষয় একটা আছে। আমরা যখন কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন সেটা অ্যাফার্মেটিভ থাকলে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তার সাথে একটা নট বসবে, পরে অ্যাডজেক্টিভের বিপরীত হবে। আমরা যখন কনভার্সন চিন্তা করব তখন ওই নটের বিষয়টাও হবে না, অ্যাডজেক্টিভের বিপরীত বিষয়টাও হচ্ছে না। তাহলে তখন হবে কি ইজ হি এ গুড বয়, সে কি একজন ভালো ছেলে, আমি তাকে জানতে চেয়েছি। ঠিক আমরা ভয়েস চেঞ্জ করার সময় কোনো একটা সেন্টেন্স তার শুরুতে যেটা থাকে সেটা অক্সিলারি, সেটা অ্যাফার্মেটিভে বেশিরভাগ দেখা যায়, নেগেটিভ থাকলে হয়। এটা কনভার্সনের দিক থেকে চিন্তা করতে গেলে আনসার হবে কি ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী, ছাত্র। অর্থাৎ এখানে আমি জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসছি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, কোনো একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেটার অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ, বাকি অংশটা হুবহু বসিয়ে শেষে কোয়েশ্চন মার্ক বসালে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আমি যদি উপরের সেন্টেন্সগুলোকে একটু লক্ষ্য করি, এখানে দেখা যায় সবগুলো শুরুতে এক একটা অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করছি। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব 24টি ব্যবহারে আমরা বেশিরভাগ করে থাকি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো। আমি যদি বলি আই হ্যাভ ডান ইট, এটা অ্যাসার্টিভ, সাবজেক্ট দিয়ে শুরু হয়ে পার্সন দিয়ে শুরু হলে
কোনো বিবৃতি বোঝালে সেটা অ্যাসার্টিভ। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হবে কি, হ্যাভ আই ডান ইট, আমি কি এটা করেছি। তাহলে ইন্টারোগেটিভ বুঝতে গেলে অ্যাসার্টিভ থেকে জাস্ট অক্সিলারিটা আগে আনলে বাকি অংশটা রেখে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিলে ইন্টারোগেটিভ হয়ে যায়। আমরা আরেকটা উদাহরণ দেখি, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, এখানে সাবজেক্ট ভরে, এখানে মূল ভার্ব, অথচ পার্সেন্টেজগুলোতে যেগুলো সেগুলো মূল ভার্ব ছিল, কিন্তু আমরা সেই মূল ভার্বগুলোকে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যেটা সেটাকে আমরা এটার জন্য আমরা সাধারণত 3টা অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিই, সেগুলো হচ্ছে ডু, ডাস এবং ডিড। মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডাস এবং ডু দুটোই নিই, পাস্ট ফর্মে থাকলে ডিড নিই। এখন আমাকে দেখতে হবে রিডস এটা কোন ফর্মে আছে, দেখা যাচ্ছে রিডস এটা প্রেজেন্ট ফর্ম। কেন, এখানে একটা এস বাই এস তখনই হয় সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস তখনই হয় যখন মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেট করতে যাই তাহলে আমি 3টা অক্সিলিয়ারি ভার্বের দান নিতে পারবো, একটা ডু অথবা ডাস এবং ডিড। প্রেজেন্ট ফর্ম হলে এই দুইটা, পাস্ট ফর্ম হলে ডিড নিতে হবে। এখন যেহেতু রিডস এটা প্রেজেন্ট ফর্ম তাহলে ডু এবং ডাস, যদি এস যুক্ত থাকে তাহলে এস যুক্তটাই নিব। তাহলে আনসারটা হবে ডাস হি রিড, এসটা আর বসতেছে না। ডুই ডাস হলে সরাসরি প্রেজেন্ট ফর্ম, এস ইএস আই সব কিছু সারাই হয়, সরাসরি প্রেজেন্ট ফর্মটা হয় এ বুক। আমার এই সেন্টেন্সগুলোর উদ্দেশ্য ছিল কোনো একটা সেন্টেন্স থেকে আমরা কেমনে ইন্টারোগেটিভ করব। অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা সরাসরি ইউজ করতে পারি, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাস এবং ডিটের হেল্প নিয়ে ইন্টারোগেটিভ করতে পারি। এখন আমি যদি বলি এইটা ইন্টারোগেটিভ, এইটাকে কেমনে আমরা অ্যাসার্টিভ করব, তাহলে আগে সেন্টেন্সটা দেখলেই হয়, হি ইজ এ স্টুডেন্ট, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা ভিতরে দিয়ে দিলে, সাবজেক্টে পরে দিয়ে দিলেই অ্যাসার্টিভ হয়ে যায়। ঠিক এখানেও হ্যাভটা আমি ভিতরে দিয়ে দিছি, এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। তবে ডু, ডাস, ডিটের ক্ষেত্রে যেহেতু আমরা মূল ভার্বটা সরাসরি আনি না, ডু, ডাস এবং ডিট ইউজ করি, সেই জন্য ডু হলেও প্রেজেন্ট ফর্ম, ডাস হলেও প্রেজেন্ট ফর্ম, তবে এস যুক্ত হবে, ডিট হলে পাস্ট ফর্ম হবে। তাহলে ডাসটা ভিতরে যাবে না, বরং মূল ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। যদি এটা ডু হতো তাহলে সরাসরি মূল ভার্বটাই বসতো, যদি ডিট হতো তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হতো, এইটাই। তাহলে এটা বোঝার জন্য ইন্টিগ্রেটেড সেন্টেন্সকে পেসিভ করার জন্য আমাকে এই বিষয়গুলো আগে বুঝে আসতে হবে। তাহলে আমি প্রথম সেন্টেন্সটাকেই ধরি, প্রথমটাকে আমি ধরি, আর দে মেকিং, এটা দুভাবে করা যায়, তবে সহজ যেটা একটু বোঝার জন্য তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে প্রথমে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবা। এভাবে হলে এই প্রশ্ন শুধু আমার 4টা বাক্য, 4টা সেন্টেন্স তৈরি হবে, শেষেরটাই হবে আনসার। তাহলে আমরা এটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, হবে কি, তাহলে আগের মতো এতক্ষণ যা দেখিয়েছিলাম ভার্বটা সাবজেক্টের পর দিয়ে দিলে হয়ে যায়, দে আর মেকিং, এটা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কীভাবে পেসিভ করব আমরা আগের ক্লাসে দেখে আসছি। তাহলে এটা স্বাভাবিক নিয়ে আমরা পেসিভ করবো। তাহলে 1 নম্বরটি হচ্ছে কি, অবজেক্টটা সাবজেক্টে আসবে, অবজেক্ট হচ্ছে কি এ নয়েস। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, একটা দেখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ভার্বের সাথে আইএনজি,
তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং, আর বিং হয়। যেহেতু এখানে অ্যানয়েস একটা আওয়াজকে বোঝাচ্ছে সিঙ্গুলার, তাহলে হবে কি ইজ বিং। আইএনজির জন্য একটা কন্টিনিউয়াস হলে বিং হয়। 3 নম্বর হচ্ছে মূল ভার্বে পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে মেক, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। 4 নম্বর প্রেপোজিশন বাই, 5 নম্বর দেটা কি হবে দের অবজেক্ট ফর্ম, আমরা জানি কি দেম। যেহেতু আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ছিল, সেটা প্যাসিভ ও ইন্টারোগেটিভে রূপান্তরিত হবে, সেহেতু আমরা এখানে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা আগে এনে দিলেই হয়ে যাবে। তাহলে হবে কি ইজ এ নয়েস বিং মেড বাই আসলে পরীক্ষায় আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি প্রশ্ন থাকবে এটা, এটার উত্তর হবে এটা। তবে এইটা আসতে গেলে একটা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ায় করলে তোমার একটু বুঝেও আসবে বেশি, আনসারটা তোমার সাজাতে সুন্দর হবে। হ্যাঁ, এইভাবে নাইলে তুমি এইখান থেকে সরাসরি এটাও আনসার করতে পারবা। বিষয়টা আমরা অন্যভাবে চিন্তা করি। এটা আশা করি বুঝেছ, এটা বুঝলে ভালো হয়। যদি এইটা তোমাদের যে বেশি লাগে যে একটা সেন্টেন্সের জন্য 7টা সেন্টেন্স কেমনে করবো, তাহলে আমি সহজে বলি। সহজে বলতে গেলে এটা তোমাকে কোন টেন্স বুঝতে হবে। এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখছো সাবজেক্টের আগে ভার্বটা চিন্তা করলে আর ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা জানি আই এম বিং, ইজ বিং, আর বিং হয়। যেহেতু আমার এখানে যে অবজেক্ট সাবজেক্ট আসবে সেটা হচ্ছে কি নয় সিঙ্গুলার, সেজন্য হবে কি ইস। তবে ইস আর বিং দুটো অক্সিলিয়ারি বার মিলে যদি অক্সিলিয়ারি বার্বের কাজ করে, তখন দুইটার মাঝখানে সাবজেক্টটা ব্যবহার করতে হয়। তাহলে ইস অবজেক্ট আগে চলে আসবে, এ নয় এস, ওই বিংটা এখন হবে। 3 নম্বর মূল ভার্বে পি ফ্রম, মূল ভার্ব হচ্ছে মেড, প্রেপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট দেম। ও কীভাবে করা যায়, ইজবিংয়ের মধ্যে যেহেতু ইন্টিগ্রেটিভ করবো সেহেতু ইজবিংটা আগে চলে আসবে। তবে দুটো মিলে অক্সিলিয়ারি কাজ করতেছে বিধে দুইটার মাঝখানে সাবজেক্ট আমরা ব্যবহার করবো। অর্থাৎ দুটো পাশাপাশি হবে না, অবজেক্টের সাবজেক্ট টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি বা প্রেপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট। ও ইজবিং দুই জায়গায়, সাবজেক্টের মাঝখানে দুটো অংশ মিলে হলে এইভাবেই হয়। প্রথম অংশ অবজেক্টের সাবজেক্ট, দ্বিতীয় অংশটা বাকিগুলো স্বাভাবিক নিয়মেই হবে। আশা করি তোমরা বুঝেছো। এভাবে যে কোনো ওয়েতে তুমি চর্চা করতে পারবা। তাহলে প্রথমে এইভাবে করতে গেলে এই প্রক্রিয়া প্রথমে অ্যাসার্টিভে রূপান্তর করবো, তারপরে পেসিভ, তারপরে ইন্টিগ্রেটিভ পেসিভ ভয়েস করবা। এটা 1 নম্বরের। 2 নম্বরে যাই। 2 নম্বর লিখছি কি হ্যাড হি টেকেন দ্য বুক। হ্যাড হি টেকেন দ্য বুক, এটাও ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এটা অক্সিলিয়ারি আগে আসে বিদায় তোমাকে প্রথমে এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তাহলে হয় কি সাবজেক্ট বলে হ্যাডটা দিয়ে দাও, হি হ্যাড টেকেন দ্য বুক, এটা এখন অ্যাসার্টিভে রূপান্তরিত হলো। তাহলে স্বাভাবিক নিয়ে পেসিভ করলে হয় কি দ্য বুক, অবজেক্ট আগে আসবে সাবজেক্ট দ্য বুক। যেহেতু এটা প্রথমে হ্যাড মূল বাই পি ফ্রম পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন হয়। তাহলে ভিতরে হলে ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে আগে পড়া হয়, তাহলে ভিতরে দিলে স্বাভাবিকভাবে হবে দ্য বুক হ্যাড বিন, মূল ভার্বে পিপি ফর্ম। এখানে মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে মূল ভার্বে পি ফর্মটা ওখানেই থাকে। টেকেন প্রেপোজিশন বাই সাবজেক্ট হিটা, এখানে এসে হিম হবে। আমি প্রথমে অ্যাসার্টিভে রূপান্তর করছি, তারপর স্বাভাবিক নামে অবজেক্ট সাবজেক্ট টেন্স ও পার্সন অনুযায়ী পাস্ট পারফেক্ট বিদায় হ্যাড বিন, মূল ভার্বে পিপি ফর্ম বাই সাবজেক্ট, 5টা বেসিক রোল ইউজ করছি। এখান যেহেতু এটা ইন্টিগ্রেটিভ পেসিভ, সেই জন্য এখান থেকে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে। অক্সিলিয়ারি হচ্ছে কোনটা, এখানে এই দুইটা মিলে অক্সিলিয়ারি ভার্ব কাজ করছে। তাহলে এখানে 2টা অংশ বিদায় আমি জাস্ট একটা অংশ আনবো। তাহলে হ্যাড দ্য বুক বিন টেকেন বাই, শেষে প্রশ্নমূলক। বোঝা গেছে? হ্যাঁ, আমি যদি বলি শর্টকাট করি তাহলে আমি আগে আনবো কি, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবজেক্টটা আসবে। অবজেক্টের আগে আমি যেহেতু ইন্টিগ্রেটিভ পেয়েছি, সেই জন্য এখানে পারফেক্ট উইথ হ্যাড বিনের মধ্যে হ্যাডটা আগে আসবে, তারপর অবজেক্ট হ্যাড দ্য বুক। এখন পরবর্তী 2টা অংশের পরবর্তী অংশ বিনটা হবে। 3 নম্বর মূল বাই ফর্ম
টেকেন প্রেপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট হিম স্বাভাবিক ওভাবে করলে তোমার এই সেন্টেন্সটা আসবে। তাহলে আমি প্রথমে অ্যাসার্টিভ, তার পেসিভ, তার ইন্টারোগেটিভ, পেসিভ ভয়েস করছি। আশা করি বুঝেছ। 3 নাম্বার, ডু ইউ প্লে ক্রিকেট? ইন্টারোগেটিভ। তবে এখানে যে ইন্টারোগেটিভটা তার শুরুতে আছে ডো অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, আমরা জানি যখন আমরা কোনো মূল ভার্ব কোনো একটা সার্টিফিকেট সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে গিয়ে কোনো অক্সিলিয়ারি ভার্ব পাবো না, তখন আমরা ডো, ডাস এবং ডিড এর হেল্প নিই। তাহলে এখানে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাহলে মূল ভার্বের উপর ডিপেন্ড করে আমরা নিয়েছি। তাহলে মূল ভার্বটা ডো যখন, তাহলে আমরা জানি ডো ডাস প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম। তাহলে ডি এখানে ডো যখন আছে তাহলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে ছিল, থাও আবার এস সার ছিল না, জাস্ট মূল ভার্ব। তাহলে আমি যখন এটাকে সার্টিফিকেট করবো, আমি আগেই বলেছিলাম কিছুক্ষণ আগে কেনা যখন আমি এক্সাম্পল কয়েকটা দিয়েছিলাম, ডো ডাস ডিট এগুলো ভিতরে হয় না, এটা জাস্ট মূল ভার্বকে চেঞ্জ করা যায়। ডো ডাস হলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে, ডিট হলে পাস্ট ফর্মে থাকবে। এখানে যখন ডো, তাহলে এখানে আমরা যখন অ্যাসার্টিভে রূপান্তর করবো, ডোটা ভিতরে যাবে না, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হয় কি, ইউ প্লে, এখানে মূল ভার্ব এটা প্লে রয়ে গেল, ডো থাকলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ডাস হলে এস হতো, ডিট হলে প্লেট হতো, ইউ প্লে ক্রিকেট। তাহলে অ্যাসার্টিভ ডো, ডাস এবং ডিট মূল ভার্বকে চেঞ্জ করে দেয়, কারণ এটা মূল ভার্বের উপর ডিপেন্ড করে আসে, আবার মূল ভার্বটাকে ওই অনুপাতে চেঞ্জ করে দেয়। তাহলে এটাকে আমরা পেসিভ করলে হয় কি, অবজেক্ট আর সাবজেক্ট, ক্রিকেট। প্লে প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি আমি ইজার, ক্রিকেট সিঙ্গুলার একটা বিষয়, তাহলে ইজ। 3 নম্বর মূল ভার্ব পিভি ফর্ম, প্লেট, প্রেপোজিশন বাই সাবজেক্ট, ইউর অবজেক্ট ফর্ম হচ্ছে কি ইউ। এখন যেহেতু আমার এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ পেসিভ, তাহলে এখান থেকে জাস্ট আমি অক্সিলারি ভার্বটা সবসময় মেইন ভার্ব একটা অক্সিলারি ভার্বের হেল্প নেয় পেসিভ করার সময়, ওইটা আগে আনলে হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ইস, তাহলে আমরা এটা আগে নিয়ে আসি, ইস। এখানে যেহেতু একটা অংশ, তাহলে একটা অংশ আগে চালাবে, দুটো অংশ হলে ক্রিকেটের পরে বসতো, কেমন, ইস ক্রিকেট প্লেট বাই, যেহেতু অক্সিলারিটা আগে আসছে ইন্টারোগেটিভ পেসিভ হয়ে গেছে। আশা করি বুঝে নিয়েছো। আর একটু বলি, যখন মূল ভার্বটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো, ডাস এবং ডিট হয়, তাহলে মূল ভার্বটাকে চেঞ্জ করে, এগুলো ভিতরে হয় না। যেমন অন্য অ্যামিজারগুলো, হ্যাডগুলো আমরা যেগুলো করেছিলাম এগুলো ভিতরে সাবজেক্টে পরে বসার পরে অ্যাসার্টিভ ফলো, কিন্তু ডো, ডাস, ডিট এগুলো যেহেতু ভিতরে থাকে না, মূল ভার্বের ডিপেন্ড করে আসে, আবার মূল ভার্বটাকে চেঞ্জ করে দেয়। ডো, ডাস দুইটা প্রেজেন্ট ফর্ম, সেহেতু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, ডিট হলে পাস্ট ফর্ম হবে। যেহেতু ডো এটা প্রেজেন্ট ফর্ম এস নাই, সেজন্য মূলের সাথে এস হয় নাই, ইউ প্লে ক্রিকেট, অ্যাসার্টিভ হয়ে গেছে। পেসিভ করতে গেলে ক্রিকেট মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দেয়, প্রেজেন্ট ডিবিট অ্যামিজার বসবে, ইজ 3 নম্বর পি ফ্রম প্রেপোজিশন বাই সাবজেক্ট, অবজেক্টটা বসছে। এরপরে ইন্টারোগেটিভ পেসিভ করতে গেলে জাস্ট অক্সিলারিটা একাংশ হলে শুধু সেটা নিয়ে বাকি অংশ বসিয়ে কোয়েশ্চেন মার্ক বসালে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ পেসিভ হয়ে যায়। আশা করি বুঝে নিয়েছ। এরপর 4 নাম্বারটা, ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড? ইন্টারোগেটিভ কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডো, ডাস এবং ডিড দিয়ে হয়, এটা জাস্ট ভিতরের মূল ভার্বটাকে চেঞ্জ করে দেয়। যেহেতু ডিড আমরা জানি ডো, ডাস প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, তাহলে এটা ডিড, সেহেতু এটা ভিতরে সাবজেক্ট পরে হবে না, বরংস মূল ভার্বটাকে পাস্ট ফর্ম করে দেবে। যেহেতু ডিড এটা পাস্ট ফর্ম, তাহলে এটা অ্যাসার্টিভ করলে হবে কি দ্য বয়, ডিড পাস্ট ফর্ম, সেজন্য মূল ভার্বটাকে পাস্ট ফর্ম করে দেবে। তাহলে ক্যাচ এর পাশে হচ্ছে কট, CAUGHT কট, দ্য বয় কট এ বার্ড, অ্যাসার্টিভ হয়ে গেল। ডিড পাস্ট ফর্ম, সেজন্য মূল ভার্বটা পাস্ট ফর্মে পরিণত হয়েছে। আর সাবজেক্ট আগে আসলে মূল অক্সিলারিটা ভিতরে গেলে বা দুইটার সহি মূল ভার্বটাকে চেঞ্জ করে ভিতরে ব্যবহার করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। এটাকে পেসিভ করতে গেলে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট মূল ভার্বের পরে, মূল ভার্ব হচ্ছে কট, অবজেক্ট হচ্ছে বার্ড। কী ধরেছিল প্রশ্ন করলে, আমরা জানি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাই অবজেক্ট। সে পাখি ধরেছিল, পাখিটা হচ্ছে অবজেক্ট, এ বার্ড।
দুই নম্বর হচ্ছে টেন্স ও পার্সোনাল যে অক্সিলিয়ারি ভার্ব আমরা আগেই বুঝে নিয়েছি এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম হলে আমরা জানি পেসিভের ক্ষেত্রে ওয়াজ হয়, আর সিঙ্গুলার হলে ওয়াজ, বেশি হলে অয়ার। অ্যাবার্ট একটা পাখি, সেদিন হবে কি ওয়াজ। অ্যাবার্ট ওয়াজ। 3 নম্বর মূলবারের পাস্ট পার্টিসিপাল ফর্ম কট, এটা ক্যাচ, কট, কট, পাস্ট পার্টিসিপাল কট, ঠিকই জিএসটি কট। প্রেপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টে যেহেতু দা বয় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। যদি প্রনাউন হতো তাহলে এটা পরিবর্তন হতো। তাহলে এটা বর্তমানেও পেসিভ অ্যাসার্টিভের মধ্যে পেসিভ আছে। যেহেতু ইন্টিগ্রেটিভ পেসিভ হয় সেহেতু এখানে জাস্ট আমরা অক্সিলারিটা আগে নিয়ে আসবো। তা এখানে অক্সিলারি হচ্ছে কোনটা? ওয়াস। তাইলে ওয়াস এ বার্ড কট বাই দা বয়। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেটিভ পেসিভে রূপান্তরিত হলো, যেগুলো স্বাভাবিক নিয়মে এতক্ষণ করে আসছি। 5 নাম্বারটা হলো শ্যাল আই ক্যাচ ফিশ, আমি কি মাছ ধরবো? শ্যাল আই এটা ইন্টিগ্রেটিভ। যথারীতি এটাকে পেসিভ করতে গেলে প্রথমে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভে রূপান্তর করতে গেলে আমরা যেহেতু অক্সিলারিটা মোডাল, এটা ভিতরে যাবে। আই শ্যাল ক্যাচ ফিশ, অ্যাসার্টিভে রূপান্তরিত হলো। পেসিভ করব, মূল ভার্বের অবজেক্ট আগে আসবে ফিশ। আমরা জানি মোডাল হলে এটাকে পেসিভ করতে গেলে জাস্ট এটা শুদ্ধ বি বসালে হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে শ্যাল, আমরা জানি আমরা শ্যাল উইল দুইটাই ব্যবহার করি ফিউচার টেন্সের ক্ষেত্রে। সে 5 পার্সন হলে শ্যাল, অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে উইল, তবে 5 পার্সনের ক্ষেত্রে শ্যালের দুইটাই ব্যবহার করা যায়। যেহেতু এটা ফিশ, এটা 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি ইউজ করবো উইল, ফিশ উইল। তাহলে এটার সাথে একটা কী বসবে? আমরা জানি সব মোডালে পরে একটা বি বসবে। এটা শ্যাল ব্যবহার কথা ছিল, 3rd পার্সন বিদে উইল হয়ে গেছে। ফিশ উইল বি 3 নম্বর মূল বাই পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিছুক্ষণ আগে বলছিলাম সিআইইউ জিএসটি কট, প্রেপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট এসে হবে কি বাই মি, আইটা কি হবে? মি হবে। যথারীতি এটাকে পেসিভ করতে গেলে অক্সিলারিটা আগে আসবে। যেহেতু এখানে অক্সিলারি দুইটা মিলে কাজ করছে, উইল এবং বি দুইটি অংশ, তাহলে আমরা জাস্ট প্রথম অংশটাকে আগে আনবো। উইল ফিশ বি কট বাই মি। শিক্ষার্থী বন্ধুরা, আমার এতক্ষণ যে চেষ্টাটা ছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ পেসিভ আমরা কেমনে করব। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে পেসিভ করাটাই হচ্ছে ইন্টিগ্রেটিভ পেসিভ ভয়েস। আমরা জানি সেন্টেন্সের প্রকার দিক থেকে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুদিক থেকে হয়, দুদিক থেকে এটার গঠন হয় অক্সিলিয়ারি এবং ডাবলস কোয়েশ্চন দিয়ে। আমার চেষ্টাটা ছিল আজকে শুধু ওই অক্সিলিয়ারি দিয়ে শুরু, অ্যাসার্টিভকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে কেমনে পেসিভ করব, সেহেতু আমি দুভাবে বলেছিলাম। এই জন্য তোমাকে প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে, অর্থাৎ জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা ভিতরে সাবজেক্টে পরে দিলেই, প্রবেশ করিয়ে দিলেই অ্যাসার্টিভ হয়ে যাবে। তবে ডো ডাস এবং ডিট হলে সেগুলো ভিতরে প্রবেশ করবে না, বরং সব মূল ভার্বটা ডো ডাস বিদে প্রেজেন্ট ফর্ম, ডাস হলে এস হবে, ডিট হলে মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে, এটাই। আর অন্য যে কোনো অক্সিলিয়ারি হলে সাবজেক্টে পরে দিলেই এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তারপর স্বাভাবিক নিয়মে আমরা আগের ক্লাসে দেখেছিলাম পেসিভ কেমনে করে ওভাবে পেসিভ করব। লাস্ট পর্যায়ে অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে, যদি এক অংশ হয় শুধু এটাই আসবে, যদি দুটো অংশ হয় প্রথম অংশটা এসে বাকিগুলো সাবজেক্টের পরে বসিয়ে শেষ পর্যন্ত বসিয়ে প্রশ্নবোধক দিলেই এটা ইন্টিগ্রেটিভ পেসিভ সেন্টেন্সে ভয়েসে পরিণত হবে। আমার চেষ্টাটা সার্থক হবে যখন তোমরা এটা চেষ্টা করবে, একটু ক্লাসটা দেখবে, কমেন্ট করবে, তাইলে আমার চেষ্টাটা সার্থক হবে। আগামী ক্লাসে ডাবলস কোয়েশ্চন দিয়ে পেসিভ কেমনে করব সেটা নিয়ে ইনশাল্লাহ উপস্থাপন হওয়ার আশা ব্যক্ত করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্লাসগুলো কন্টিনিউ করবে। তোমাদের ক্লাস দেখা, কমেন্ট করার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে ও অনুপ্রেরণা পেয়ে ক্লাসগুলো ক্যারি করব। তো এই জন্য তোমাদের পূর্ববর্তী ক্লাসের সাবজেক্ট অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েস করার নিয়ম, মূলবাড়ি পি ফ্রম অক্সিলারি টেন্স অনুসারে পার্সন সাবজেক্ট পার্সোনাল প্রনাউনের সাবজেক্ট ফ্রম অবজেক্ট ফ্রম যা যা ইত্যাদি তোমাদের বলা হয়েছিল তা চেষ্টা করবে।
আশা করি তোমরা দেখবে, এই আশা ব্যক্ত করি। সবার সুস্বাস্থ্য ভালো কল্যাণ কামনা করে আজকে ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।